হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার যে আপকামিং আরআরবি এনটিপিসি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার জিওগ্রাফির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পিওয়াইকিউ কোশ্চেনের সেট নিয়ে এসেছি। মানে জিওগ্রাফির পিওয়াইকিউ সেট নম্বর 1টা নিয়ে এসেছি। আশা করছি এই জিওগ্রাফির পিওয়াইকিউ সেটটা কিন্তু তোমাদের যে কোনো রকম সেন্ট্রালের পরীক্ষা সহ রাজ্য সরকারের পরীক্ষায় উপকারে আসবে এবং তোমাদের রেলওয়ের যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটাও হবে সেখানেও কিন্তু দেখবে এই কোশ্চেনগুলো খুবই উপকারে আসবে। তোমরা খুব মনোযোগ সহকারে এই জিওগ্রাফির পিওয়াইকিউ সেটগুলো দেখো এবং অলরেডি আমি হিস্ট্রি ও জেনারেল সায়েন্সের কিন্তু এনটিপিসির পিওয়াইকিউ সেট বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেটগুলো আপলোড করে দিয়েছি। যেরকম আমি মিসলেনিয়াসের করিয়েছিলাম, ক্লার্কশিপের করিয়েছিলাম, ডাব্লিউবিসিএসের করাচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই ও কনস্টেবলেরও করাবো। তোমরা দেখবে এই পিওয়াইকিউ সেট থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পাবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে এই পিওয়াইকিউ সেটগুলো দেখলে কিন্তু একটা তোমাদের ধারণা চলে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করোনি তারা কিন্তু আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। আর যারা ডেসক্রিপশন বক্স ব্যাপারটা বুঝতে পারো না ইউটিউবের, তাদের দেখবে প্রতি ভিডিও শেষে কিন্তু আমার কমেন্ট বক্সটা চেক করবে, প্রথম কমেন্টটাই দেখবে আমার থাকবে, সেই কমেন্টে কিন্তু আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। ওই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা অনায়াসেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে পারো এবং ওখানে গিয়েও যদি না পাও দেখবে কমেন্ট বক্সে দুটো অপশান থাকে, টপ এবং নিউয়েস্ট বলে। নিউয়েস্টটা ক্লিক করলে দেখবে কমেন্টটা দেখতে পাবে। অনেক সময় ওটা শো হয় না, দেখবে নিউয়েস্টটা ক্লিক করলে দেখতে পাবে। আর ভিডিওর মাঝে মাঝে আমার করতে হয়, না হলে ধরো একটা ভিডিও করাচ্ছি, কোনো ভিডিওতে একটা কোশ্চেনে অ্যানালাইসিস করার প্রয়োজন হচ্ছে, যদি ভিডিওটা 40-50 সেকেন্ড পজ থাকে, মানে টাচ না করি, তাহলে ভিডিওটা পজ হয়ে যায় এবং ভিডিওটাকে আবার রিস্টার্ট করতে হয়, বুঝতে পারছো? তাই সেটা সম্ভব নয়, তাই জন্য মাঝে মাঝে এইটা একটু স্ক্রিনটা টাচ করতে হয়। আর স্ক্রিন টাচ করলেই কিন্তু এই কোশ্চেনটা চলে আসে। তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে আগাম ক্ষমা প্রার্থী। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আর আমি কিন্তু খুব বেশি প্রশ্ন আনতে পারিনি, 21টার মতো প্রশ্ন এনেছি, কারণ এই এনটিপিসির প্রশ্নগুলোর খুব খুঁজে খুঁজে বের করতে হয় এবং এটাকে ইংলিশে বেশিরভাগ থাকে, ওটাকে আমি বাংলায় মানে ট্রান্সলেট করে আমার যতটা সম্ভব আমি করেছি। আর তাই জন্য একটু বেশি প্রশ্ন ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপের মতো একসঙ্গে বেশি প্রশ্ন আমি আনতে পারছি না, একটু 20-21টা এই রেঞ্জেই কিন্তু এই প্রশ্ন আনছি। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পিএসসি ক্লার্কশিপে এই প্রশ্নটা এসেছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তামিলনাড়ু, উত্তরাখণ্ড, কর্ণাটক, কেরালা। সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। রাজাজি জাতীয় উদ্যান বা রাজাজি ন্যাশনাল পার্ক কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ, দিল্লি। সঠিক উত্তর হবে হায়দ্রাবাদ, যেটা বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের অবস্থিত, মানে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ। সালার জং মিউজিয়াম কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি নয়? সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্রের তরঙ্গ শক্তি, কয়লা। মানে রিনিউয়েবল এনার্জি মানে কি, যেটাকে পুনরায় নবীকরণযোগ্য, মানে পুনরায় আর কি তৈরি হয়। ধরো যেরকম সৌরশক্তি, মানে এটা তো কোনোদিন শেষ হবে না, কিংবা বায়ু শক্তি কোনোদিন শেষ হবে না, বা সমুদ্রের তরঙ্গ শক্তি মানে ঢেউয়ের মাধ্যমে ধরো যে কোনো একটা ফোর্স বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, এটা কিন্তু কোনোদিন শেষ হবে না। কিন্তু কয়লা, এটা কিন্তু যখন আমরা ইউজ করছি, খনি থেকে কয়লা তুলছি, যেটুকুনি তুলছি সেটুকুনি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ধরো একটা নির্দিষ্ট বছর, কিছু বছর পর, কয়েকশো বছর পর কিন্তু কয়লা কিন্তু শেষ হয়ে যাবে। তাই জন্য কয়লা কিন্তু নন রিনিউয়েবল এনার্জি। আর সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্রের তরঙ্গ শক্তি, এগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি। এবং অনেকে কিন্তু এই যে পারমাণবিক বিদ্যুৎ, এটাকেও অনেকে রিনিউয়েবল এনার্জি বলছে, তবে এই নিয়ে কিন্তু একটা দ্বিমত আছে। এটা নিয়ে কিন্তু প্রপারলি এখনও পর্যন্ত আর কি কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তোমাদের কিন্তু এরমভাবেও দিতে পারে, ধরো মানে কোনটা নন রিনিউয়েবল এনার্জি, এরম যদি থাকতো তাহলে কিন্তু নন রিনিউয়েবল এনার্জি মানে এরকম না থেকে ধরো পূর্ণ নবীকরণযোগ্য শক্তি নয়, বা এইভাবে না থেকে ধরো কোশ্চেনটা যদি ইংলিশে থাকতো যে কোনটা নন রিনিউয়েবল এনার্জি বা যেটা নবীকরণযোগ্য শক্তি নয়, ঠিক আছে, যেটাকে পুনরায় আর কি তৈরি হবে না সেরকম শক্তি, মানে ওরা একটু ভাষাটা চেঞ্জ করে দিই, তখন যেন গুলিয়ে ফেলো না, মানে তোমরা একটু ভাষাটা দেখে তোমরা উত্তরটা দিও। সঠিক উত্তর কিন্তু কয়লা। কয়লা কিন্তু নন রিনিউয়েবল এনার্জি। বাকি যে তিনটে অপশান দেখছো সবকটাই কিন্তু রিনিউয়েবল এনার্জি। তো চলো বন্ধুরা, ওটা একটু ভালো করে দেখো যে কী বলছে। মানে ওরা ইচ্ছা করে দেবে পূর্ণ নবীকরণযুক্ত শক্তি বা রিনিউয়েবল এনার্জি নয়, কিংবা রিনিউয়েবল না দিয়ে দিল কোনটা নন রিনিউয়েবল এনার্জি। ব্যাপার দুটোই কিন্তু একই, একটু ভালো করে দেখো তোমরা। ভারতের সমুদ্র সীমানা কয়টি দেশের মধ্যে রয়েছে? ওখানে যে অপশানগুলো ছিল আমার ঠিক সঠিক লাগেনি, আমি কিন্তু দিয়ে দিয়েছি উত্তর। আমার মতে এই দুটোই ভারতের সাথে সমুদ্র সীমানা দুটো দেশের সাথে রয়েছে, একটা শ্রীলঙ্কা ও একটা মালদ্বীপ। ওখানে যে অপশানগুলো দিয়েছিল ওরা সাজিয়েছিল, ওখানে ভুল অপশান ছিল, তাই জন্য কিন্তু আমি অপশানগুলো দিইনি। ভারতের সমুদ্র সীমানা কয়টি দেশের মধ্যে রয়েছে? দুটো দেশের সঙ্গে ভারতের সমুদ্র সীমানা রয়েছে, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
চলো পরের প্রশ্ন, মিজোরামের রাজধানীর নাম কি? শিলং, আইজল, কাভারত্তি, ইম্ফল। সঠিক উত্তর হবে আইজল। ঠিক আছে, মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। আর শিলং হচ্ছে তোমার মেঘালয়ের রাজধানী, কাভারত্তি হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী, আর ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। তোমরা জানো আশা করি, তবু দিয়ে দিয়েছি। নিম্নলিখিত কোন নদীটি গঙ্গার উপনদী নয়? যমুনা, গোমতী, কাশী, মানস। সঠিক উত্তর হবে মানস। মানস কিন্তু ব্রহ্মপুত্র নদীর ডান তীরের উপনদী একটা। আর এই মানস তোমরা জানো, মানস নদীটা স্পেসিফিক্যালি ভারত ও ভুটানের মধ্যে একটা মানে সীমান্ত ক্রিয়েট করেছে, এবং এটা কিন্তু তোমরা জানবে যে মানস মানে আসামের দিকে, আসাম স্পেসিফিক্যালি বললে আসাম আর ভুটানের সঙ্গে কিন্তু মধ্যে প্রবাহিত। দেখবে তো ওই জন্য মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সরি বন্ধুরা, সবটা ডিস্টার্ব হচ্ছে। মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে। মানস ন্যাশনাল পার্ক কিন্তু আসামে অবস্থিত। তোমরা জানো, আগেও পড়িয়েছি, তোমরাও পড়েছো। স্পেসিফিক্যালি বললে আসাম ও ভুটানের মধ্যে, আসাম যেহেতু ভারতের, ভারত ও ভুটানের মধ্যে আর কি প্রবাহিত। আর এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর একটা উপনদী, ব্রহ্মপুত্র নদীর ডান দিকের উপনদী স্পেসিফিক্যালি বললে। গোয়ার সরকারি ভাষা কি? ইংরেজি, পর্তুগিজ, কোঙ্কনি, মারাঠি। সঠিক উত্তর হবে কোঙ্কনি। গোয়ার সরকারি ভাষা কিন্তু কোঙ্কনি। চলো পরের প্রশ্ন, কোন মাটি লাল বর্ণের হয় এবং তামিলনাড়ু, ওড়িশা, মেঘালয় এবং ছোটনাগপুরের কিছু অঞ্চলে পাওয়া যায় এবং চাষের জন্য অনুপযুক্ত, মানে চাষের যোগ্য একেবারেই উপযোগী নয়? পলি মাটি, লাল মাটি বা ল্যাটেরাইট মাটি ও রেগুড় মাটি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু হবে ল্যাটেরাইট মাটি। ঠিক আছে বন্ধুরা, এবারে এই তোমরা দেখবে যে ল্যাটেরাইট মাটির কালারটা কীরকম হয়? লাল হয় কিংবা একটু বাদামি গোছের হয়। আবার রেড যে লাল মাটি দেখছো, মানে যেটাকে রেড সয়েল, পলি মাটি তো অ্যালোভিয়াল সয়েল। ঠিক আছে, রেগুড় তো তোমরা রেগুড় সম্বন্ধে আগে পড়িয়েছি। আর এই যে লাল মাটি আর ল্যাটেরাইট মাটি, এই দুটোর ভেতর কনফিউশন অনেকের হবে, কিন্তু লাল মাটিটা কিন্তু রেড সয়েল, আর ল্যাটেরাইট মাটিটাকে ল্যাটেরাইট মাটি বলে। যে ল্যাটেরাইট মাটি আর লাল মাটির মধ্যে প্রধান বৈশিষ্ট্য কী বলো তো? ল্যাটেরাইট মাটিটা কিন্তু খুব ইটের মতো একটা শক্ত, মানে এটা খুব শক্ত মাটি, আর এটা কিন্তু অনেক সময় লাল বা বাদামি রঙের হতে পারে। আর লাল মাটিটা কিন্তু ওখানে কিন্তু তোমার লোহা মিশ্রিত থাকে, আর এটাতে কিন্তু এই ল্যাটেরাইট মাটিতে লোহার সঙ্গে অ্যালুমিনিয়ামও মিশ্রিত থাকে। আর এই মাটির বৈশিষ্ট্যটা মেন হচ্ছে এটা কিন্তু খুব মানে শুকনো অবস্থায় কিন্তু ইটের মতো শক্ত, এটা খুব শক্ত মাটি। লাল মাটির সঙ্গে ল্যাটেরাইট মাটির কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো আছে। আর এই ল্যাটেরাইট মাটিতে সাধারণত কী চাষ হয়? চা, কফি, কাজু বাদাম, এবং এটা চাষ করার জন্যও কিন্তু জলসেচ প্রয়োগ করতে হবে, কিংবা ধরো সারও, উন্নত মানের সারের মাধ্যমে কিন্তু জলসেচের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই মাটিতে চাষ করা হয়। খুবই কষ্টসাধ্য। এছাড়া মিলেটও কিন্তু চাষ হয়। আবার এই যে লাল মাটি দেখছো, ওখানেও কিন্তু মিলেট, বাদাম, ভুট্টা বা বলতে পারো যে চাষ হয়, কিন্তু বেশিরভাগই চা, কফি এটা যদি আসে, এটা কিন্তু ল্যাটেরাইট মাটিতেই কিন্তু প্রধানত চাষ হয়। আর এই মাটিটা কিন্তু ইটের মতো খুব শক্ত মাটি। ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম? তোমরা কিন্তু মাটির মৃত্তিকা চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিও, ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম? পশ্চিমবঙ্গ। বেলুড় মঠ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। তোমরা জানো, আর বলার কিছু নেই। 1897 সালে স্বামী বিবেকানন্দ কিন্তু এটা স্থাপন করেছিলেন। ইতিহাস পড়িয়েছি যখন বলিয়েছি। বিশ্ব জলবায়ু সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু আমি কিন্তু 2024 সালের এগেনস্টে দিয়েছি এটা। আর আমি কিন্তু এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার ওই 16তে যে পরীক্ষাগুলো হয়েছিল এনটিপিসির সেই সময়কার, মানে 15তে ফর্ম ফিল আপ হয়েছিল যতদূর আমার মনে পড়ছে, 16তেই পরীক্ষাটা হয়েছিল। ওই জন্য দেখবে আমার 15 থেকে 22 এরকম রেঞ্জটা লেখা আছে। তা বর্তমানে যেটা লাস্ট যে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়েছে, এটা কোথায় হয়েছে? আজারবাইজান দেশের বাকুতে, যেটা বাকুতে হয়েছে, যেটা আজারবাইজান দেশে অবস্থিত। আর প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত 1919 সালে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাও আসে যে প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1979 সালে জেনেভাতে। আচ্ছা, এইবারে এই যে জলবায়ু সম্মেলন, এটা মানে এই যে অনুষ্ঠান, এটা কে করে বা এটা কে স্পন্সর করে? এটা মানে কোন সংস্থার আন্ডারে এটা অনুষ্ঠিত হয়? তাহলে এখানে একটু তাড়াতাড়ি বলতে হবে বন্ধুরা, অ্যানিমেটটা একটু ভুল হয়েছে, নাহলে আবার পজ হয়ে যাবে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMOর আন্ডারে কিন্তু এটা হয়। আর WMOর প্রতিষ্ঠা হয় 1950 সালে 23শে মার্চ। WMOর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। আর এর বর্তমান যে মহাসচিব বা সেক্রেটারি জেনারেল আন্দ্রেয়া সিলেস্তে সাউলো, যিনি আর্জেন্টিনার বাসিন্দা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। WMO বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের বর্তমান মহাসচিব বা সভাপতি, তোমাদের যাই দিক, কোথাও দেখবে সেক্রেটারি জেনারেল আছে, কোথাও ডিরেক্টর জেনারেল আছে, মানে মহাপরিচালক আছে, বিভিন্নভাবে ওরা দিতে পারে। তোমরা ওই জাস্ট মনে রাখবে সভাপতিটা, মানে সভাপতি, সেক্রেটারি জেনারেল, প্রেসিডেন্ট, এগুলোর সঙ্গে একটুখানি আর কি ডিরেক্টর জেনারেল
এগুলোর সঙ্গে একটুখানি তফাৎ আছে, সেটা যারা ইংরেজি পড়াবে, ইংরেজি স্যার, তারা তোমাদের ভালোভাবে বলতে পারবে। মোটামুটি তোমরা জেনে রাখবে যে বর্তমান প্রধানকে আন্দ্রেয়া সিলেস্তা সাউলো, আর্জেন্টিনার বা উনি বাসিন্দা। আর প্রথম মহাসচিব ছিলেন গুস্তাভ সবোদা, যিনি সুইজারল্যান্ডের বাসিন্দা ছিলেন। আর এটা কিন্তু মাঝে মাঝে করতে হচ্ছে বন্ধুরা, না হলে একটু পজ হয়ে যাবে। আর 23শে মার্চ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস অনুষ্ঠিত হয়। মানে বিভিন্ন জানো প্রতিটা দিনই কিন্তু অনেক কটা করে মানে জিনিস অনুষ্ঠিত হয়। তা 23শে মার্চ কিন্তু ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস অনুষ্ঠিত হয়। আর এবছরে যেটা অনুষ্ঠিত হয়েছিল, এর থিম কী ছিল? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। 2024 সালের যে থিমটা ছিল সেটার নাম হচ্ছে অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন, ঠিক আছে। আর যদি পরীক্ষাটা মার্চের পরে হয়, ধরো পরীক্ষাটা এপ্রিল মাসে হয়, তাহলে কিন্তু 2025 সালের 23শে মার্চ যেটা তোমার অনুষ্ঠিত হবে, তার থিমটা তোমরা কিন্তু আমি আপডেট করে দেবো, তোমরা দেখে নিও। আর তোমরা নিজেরাও দেখে নিও। আর এই WMO সম্বন্ধে পুরো ভালো করে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওখলা বার্ড আশ্রয়স্থল বা ওখলা বার্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, এনসিআর অঞ্চল, হরিয়ানা, পাঞ্জাব। সঠিক উত্তর হবে এনসিআর অঞ্চল। এবারে এনসিআর অঞ্চল মানে কি? ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। তোমরা আগেও আমি একটু পড়িয়েছিলাম, তোমরাও জানো। বেসিক্যালি এনসিআর বলতে দিল্লিকেই বোঝায়, মানে আমাদের রাজধানী যেটা। এছাড়াও কিন্তু রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশেরও কিছু অংশ মানে কিন্তু কিছু এটা এনসিআরের আন্ডারে পড়ে। যেমন এইখানকার অপশান অনুযায়ী কিন্তু এনসিআর অঞ্চলটা সঠিক হবে ওখলা বার্ড আশ্রয়স্থল, যেহেতু উত্তরপ্রদেশ কোথাও নেই। আর যদি স্পেসিফিক্যালি এই ওখলা বার্ড আশ্রয়স্থল কোথায় অবস্থিত বলা হয়, এটা কিন্তু এই গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডা শহরে অবস্থিত, যেটা দিল্লি ও উত্তরপ্রদেশের রাজ্য সীমান্তে অবস্থিত। মানে দিল্লিও আর উত্তরপ্রদেশ রাজ্যের সীমান্তে অবস্থিত, ঠিক আছে, সীমান্তে অবস্থিত। এবং এই যে দেখছো গৌতম বুদ্ধ নগর জেলা বা নয়ডাটা গৌতম বুদ্ধ নগর জেলাতেই অবস্থিত, এগুলো কিন্তু সবই এনসিআর এর একটা পার্ট, ঠিক আছে বন্ধুরা। এনসিআর এর মেন পার্ট তো দিল্লি, ওই জন্যই এখানে অপশনটা কিন্তু এনসিআর অঞ্চল হয়েছে। এই যে দেখছো গৌতম বুদ্ধ নগর জেলা বা নয়ডা বা গ্রেট নয়ডা, এগুলো কিন্তু সবই এনসিআর এর মানে অংশ, ঠিক আছে। রাজস্থান, হরিয়ানারও কিছু অংশ কিন্তু এনসিআর এর মধ্যে পড়ে। এনসিআরটা ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বলে ওটাকে। আর যদি দেখছো এখানে অপশানে এনসিআর না থাকে, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা আর পাঞ্জাব থাকতো, তাহলে সঠিক উত্তর কিন্তু উত্তরপ্রদেশ হতো, ঠিক আছে বন্ধুরা। যেহেতু উত্তরপ্রদেশ নেই, এনসিআর অঞ্চল আছে, তখন কিন্তু এনসিআর অঞ্চল দেবে। কারণ গৌতম বুদ্ধ এই যে গৌতম বুদ্ধ নগর জেলা নয়ডা, এটা কিন্তু উত্তরপ্রদেশেই অবস্থিত, কিন্তু এটা আবার এনসিআর এর মধ্যে পড়ে, ঠিক আছে। ওই জন্য এটা সেখানে সঠিক উত্তর অপশন অনুযায়ী এনসিআর হবে। বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তর হবে গুজরাট, এবং গুজরাটের সৌরাষ্ট্রে অ্যাকচুয়ালি অবস্থিত সোমনাথ মন্দির। আন্তর্জাতিক নবায়নযুক্ত শক্তি সংস্থার সদর দপ্তর কোথায়? মানে ওখানে যেটা আমি দিয়েছিলাম না, পূর্ণ নবীকরণযোগ্য শক্তি, মানে যেরকম সূর্য শক্তি বা বায়ু শক্তি বা সমুদ্রের তরঙ্গ শক্তি, এগুলো সব রিনিউয়েবল এনার্জি। কয়লা, পেট্রোল, এগুলো কিন্তু সব নন রিনিউয়েবল এনার্জি। ওই পূর্ণ নবীকরণও যা, আর নবায়নযোগ্যটাই তাও, ঠিক আছে। বাংলাটা ওরা যেরাম ইচ্ছা দেবে, তোমরা সবসময় ইংলিশটা মনে রাখবে, কারণ ইংলিশটা মনে রাখলে পাশে যে কোনো ভাষায় তোমরা পরীক্ষা দাও না কেন, বাংলাটা নাম মনে থাকলে ইংলিশটা দেখে নিলে সুবিধা হবে। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত? আবুধাবি, দুবাই, শারজা, কুয়েত। সঠিক উত্তর হবে আবুধাবি। স্পেসিফিক্যালি বললে মাদসার সিটিতে অবস্থিত সদর দপ্তর, আর যেটা সংযুক্ত আরব আমিরাত বা যেটাকে আমরা ইউএই বলি, সেখানে অবস্থিত। আর এর প্রতিষ্ঠা হয়েছিল 2009 সালের 26শে জানুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, এটার প্রতিষ্ঠা হয়েছিল 2009 সালের 26শে জানুয়ারি। আর এগুলো কিন্তু সবই কিন্তু এই একটু আগে যে WMO বলছিলাম, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এগুলো সবই কিন্তু ইউএন এর বডি, ঠিক আছে। ইউএন এর কিন্তু হেড কিন্তু ইউএন, মানে ইউএনেরই একটা অংশ বলতে পারো। আর এর যে মহাপরিচালক, ওখানে যেরকম দিয়েছিল দেখছিলে, মানে সেক্রেটারি জেনারেল, ওখানে কি দিয়েছিলাম এই যাই হোক, ওখানে ছিল সেক্রেটারি জেনারেল, এখানে ছিল ডিরেক্টর জেনারেল, মানে ওরা আর কি বিভিন্ন রকমভাবে দেয়। ওখানে মহাসচিব ছিল, এখানে মহাপরিচালক আছে। ওইটা তোমাদের জানার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবে প্রধান জানতে চাই যে ওরা জেরা মুশি দিক, ইংলিশে দিলে সেক্রেটারি জেনারেল দিক, ডিরেক্টর জেনারেল দিক, তোমরা জাস্ট মনে রাখবে যে সংস্থাটা সম্বন্ধে বলছে তার প্রধানকে বর্তমানে সেটা জানতে চাইছে, বা প্রথম প্রধানকে। তাহলে বর্তমান মহাপরিচালককে ফ্রান্সেসকো লা ক্যামেরা, যিনি ইতালির বাসিন্দা। আর এই যে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি, এইটার প্রথম যে মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল ছিলেন আদনান জেড আমিন, যিনি কিন্তু কেনিয়ার বাসিন্দা ছিলেন, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ। 2009 সালের 26শে জানুয়ারি এটা প্রতিষ্ঠা হয়েছিল, যার প্রথম মহাপরিচালক ছিল আদনান জেড আমিন, কেনিয়ার বাসিন্দা। আর দ্বিতীয় মহাপরিচালক এবং তথা বর্তমান মহাপরিচালক হচ্ছে ফ্রান্সেসকো লা ক্যামেরা, যিনি ইতালির বাসিন্দা, ঠিক আছে। আর এর সদর দপ্তর কিন্তু আবুধাবি মাদসাস সিটিতে অবস্থিত, যেটা সংযুক্ত আরব আমিরাত বা ইউএইতে অবস্থিত। আর 2009 সালে 26শে জানুয়ারি কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে।
ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, আফ্রিকা। সঠিক উত্তর হবে আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত তাহলে কোথায় অবস্থিত? আফ্রিকা অবস্থিত। এবং স্পেসিফিক্যালি যদি বলে জিম্বাবুয়ে এবং জাম্বিয়া, এই দুটো এই জিম্বাবুয়ে ও জাম্বিয়া দুটো দেশের মধ্যেই কিন্তু অবস্থিত, যদি স্পেসিফিক্যালি দেশটা জানতে চাওয়া হয়। আর যদি কখনো বলে যে কোন নদী থেকে এটা সৃষ্টি হয়েছে, কিংবা ওরা বিভিন্নভাবে দেখবে প্রশ্নটা দিল যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত, বা ওর যে ওর যে মেন জলপ্রবাহ যে মেন নদী কোনটা, বিভিন্নভাবে ওরা দিতে পারে। তোমরা জাস্ট মনে রাখবে যে এটা কিন্তু জাম্বেজি নদী থেকে সৃষ্টি হয়েছে, আর জিম্বাবুয়ে ও জাম্বিয়ার মধ্যে অবস্থিত। আর এখানকার অপশন অনুযায়ী আফ্রিকা সঠিক উত্তর। ভারতের কোন রাজ্য অন্য রাজ্যের সঙ্গে সর্বাধিক সীমান্ত ভাগ করেছে? মানে ভারতের কোন অঙ্গরাজ্য অন্য আমাদের আরও যে রাজ্যগুলো আছে তার সঙ্গে সর্বাধিক সীমানা শেয়ার করেছে? মণিপুর, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ টোটাল 9টি মানে 8টি রাজ্য ও একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে তার সীমান্ত শেয়ার করেছে বা বর্ডার শেয়ার করেছে। সেগুলো কি? সেই রাজ্যগুলো কি? রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি। এই 8টি রাজ্য ও একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে উত্তরপ্রদেশ কিন্তু আমাদের বর্ডার শেয়ার করেছে। এবং তোমরা খুবই কিন্তু ভালো করে মুখস্থ করে রেখো, পশ্চিমবঙ্গ কটা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, কটা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। ওরা বিভিন্নভাবে দেবে প্রশ্ন, ধরে একটা দেশ 4টে দেশ দিয়ে দিল, বললে কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডার নেই, বা কোন রাজ্যের 4টে রাজ্যের সঙ্গে কোন পশ্চিমবঙ্গে কোন বর্ডার শেয়ার করেনি, এরকম আর কি। ভালো করে একটু মুখস্থ করে নিও। ভারতের কোন পণ্য প্রথম জিআই ট্যাগ পায়? জিআই ট্যাগ পাই, জিআই সম্বন্ধে আমি আগে পড়িয়েছিলাম, ফুড এসআইয়ের যখন ক্লাস করাচ্ছিলাম তখন পড়িয়েছিলাম। জিআইয়ের ফুল ফর্ম কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। দার্জিলিং চা, সোলাপুরি চাদর, নাগপুরের কমলালেবু, ওড়িশা ইকাত। সঠিক উত্তর হবে দার্জিলিং চা, যেটা 2004 সালে কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল। এবং দার্জিলিং চাই ভারতের প্রথম পণ্য যেটা জিআই ট্যাগ পায়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষায় কিন্তু রিপিট হয়, বিশেষ করে সেন্ট্রালের পরীক্ষাতেই এই প্রশ্নগুলো বেশি আসে। সোলাপুরি চাদর কত সালে জিআই ট্যাগ পেয়েছিল? 2005 সালে। নাগপুরের কমলালেবু 2014 সালে কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল। ওড়িশা ইকাত, ওড়িশা ইকাতটা কি? এটা একটা ডিজাইন, মানে ধরো কোনো একটা বুনন হবে বা কিছু একটা তৈরি হবে চাদর টাইপের, তার উপরে যে একটা ডিজাইন, এই ডিজাইনটাই কিন্তু ওড়িশা ইকাত নামে পরিচিত, যেটা কিন্তু 2007 সালে জিআই ট্যাগ পায়। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস 2024-এর থিম কি? আমি আর অপশানগুলো দিইনি, কারণ ওই সময়কার 15 এগেনস্টে ওটা আমাদের লাগবে না। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস 2024-এর থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ঠিক আছে, আর এটা কবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি, মানে 2রা ফেব্রুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এইটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়। ঠিক আছে, 2রা ফেব্রুয়ারি কিন্তু বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা যদি ধরো 1 মিনিট, এটা যদি ধরো এবার যেহেতু 2রা ফেব্রুয়ারি এটা উদযাপন করা হয়, যখন এই পরীক্ষাটা আমি যতদূর জানি এপ্রিল মাসের দিকেই হবে, তখন কিন্তু অলরেডি 2025-এর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করা হয়ে যাবে। তখনকার থিমটা তোমরা একটু দেখে নিও, কিংবা আমি কিন্তু অন্য ধরো WBCS পড়াচ্ছি কি অন্য কিছু পড়াচ্ছি, তখন আমি দিয়ে দেবো। হ্যালি ধূমকেতু আবার কবে পৃথিবীর আকাশে ফিরে আসবে? হ্যালি ধূমকেতু সম্বন্ধে তোমরা পড়েছো 9 10 জিওগ্রাফিতে। 2086, 2061, 2041, 2026। সঠিক উত্তর হবে 2061 সালে কিন্তু হ্যালি ধূমকেতু আবার ফিরে আসবে। শেষবার কত সালে দেখা গিয়েছিল? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে হ্যালি ধূমকেতু শেষবার কত সালে দেখা গিয়েছিল? 1986 সালে। আর এটা প্রতি 76 বছর অন্তর কিন্তু ফিরে আসে। এবার অপশানে অনেক সময় যদি 76 না দেখতে পাও, মানে অ্যাপ্রক্স 75-76 বছর অন্তর ফিরে আসে। অনেক সময় দেখলাম 75ও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ এটা কিন্তু 76 বছর অন্তরই ফিরে আসে। 2022 সালের বাঘশুমারি অনুসারে ভারতে কতগুলি বাঘ রয়েছে? 3167টি। মানে 2022 সালের যে টাইগার সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী কিন্তু 3167টি কিন্তু বাঘ রয়েছে। আর বর্তমানে মানে ধরো 2024-এর কাউন্টিং অনুযায়ী, মানে 2024-এ মনে হয় রিসেন্টলি কাউন্ট হয়েছে, সেখানকার মত অনুযায়ী প্রায় 3682টা কিন্তু বাঘ রয়েছে ভারতবর্ষে, এবং এর থেকে বেশিও হতে পারে, ওই জন্য প্রায় দিয়েছি। 3167টা মনে রাখবে, কারণ 2022 সালের ওখানে ওরা 2014 সালের এগেন্সে জানতে চেয়েছিল, যতদূর আমার মনে পড়ছে, ওটা লাগবে না। কিন্তু 2022 সাল এটা উল্লেখ করে দিলে 3167টার অপশানে দেখতে পাবে। ঠিক আছে, আর তোমার এইখানে আরেকটা আমার জিনিস লেখা হয়নি, যদি বলে যে ভারতের কোন রাজ্যে বর্তমানে বাঘের সংখ্যা বেশি, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু সব থেকে বাঘের সংখ্যা বেশি, এবং মধ্যপ্রদেশের বনাঞ্চলও তোমরা জানো বেশি ভারতবর্ষের মধ্যে।
কোন পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত? এটার অপশান দিইনি, বহুবার এটা মিসলেনিয়াসের সময় আমি পড়িয়েছি, ক্লাস 7-এর সময়ও পড়িয়েছি। পশ্চিমঘাট পর্বতমালা বা ওয়েস্টার্ন ঘাট যে মাউন্টেন রেঞ্জ, সেটাই কিন্তু আমাদের সহ্যাদ্রি নামে পরিচিত। এবং এই সহ্যাদ্রি পর্বতমালার যদি বলে যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তখন সঠিক উত্তর হবে আনামুদি, যেটা কেরালায় অবস্থিত। এবং যদি বলে যে কেরালার সর্বোচ্চ শৃঙ্গ কী, তখনও সঠিক উত্তর আনামুদি। কেরালার সর্বোচ্চ শৃঙ্গ কী? আনামুদি। পশ্চিমঘাট পর্বতমালা বা ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা বা মানে হাইস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, সেটাও আনামুদি। আনামুদি মানে কি? হাতির মাথা, ঠিক আছে? আনামুদি মানে হচ্ছে হাতির মাথা। আর এটা কিন্তু আনামুদি কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি আরও অন্য ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হচ্ছি। এবং আমার খুব ইচ্ছা আছে যে কালকেরই কিন্তু আমি এনটিপিসি জিওগ্রাফির কি জেনারেল সায়েন্সের আরেকটা সেট আনবো, এবং ডাব্লিউবিসিএসেরও পড়ানো হচ্ছে না, খুব তাড়াতাড়ি সেট তোমাদের জন্য নিয়ে আসবো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কনস্টেবল এসআইয়েরও পিওয়াইকিউ সেট নিয়ে আসবো। ততক্ষণ বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট। বেশি বেশি করে আমার ভিডিও দেখো, শেয়ার করো এবং খুব মন দিয়ে পড়ো। আপকামিং অনেক পরীক্ষা আসছে। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট।